প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বিবি অনার্স পার্ট ওয়ান যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাসে আমরা জাবেদা থেকে শুরু করেছি। আমরা আজকে একটি অঙ্কের আংশিক আমরা গত ক্লাসে সম্পূর্ণ করেছিলাম, বাকিটা আজকে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করব। আর যারা ক্লাস করছেন তাদেরকে যথার্থ জানাচ্ছি, আমরা কিন্তু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ খতিয়ান করব, লেজার করব। হ্যাঁ, জাবেদা মোটামুটি কিভাবে করতে হয় আমরা জানবো, প্র্যাকটিসটা আমাদের নিজেদের করতে হবে। আর খতিয়ানটা মোটামুটি আমরা শিখে নেবো ফাঁকেই, কারণ সত্তরে জাবেদা খতিয়ান প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, কথা না বাড়ি চলো আমরা শুরু করি। আমরা কতদিন কত নম্বর পর্যন্ত করেছিলাম মনে আছে? কারো বলতে পারবেন? খাতায় করা আছে না? এই অঙ্কটা করছিলাম কতদিন, আমরা কত নম্বর এন্ট্রি পর্যন্ত সম্পন্ন করেছিলাম? কেউ বলতে পারবেন প্লিজ? তার মানে কি আপনাদের করা নাই? আপনারা করেননি? এই ফয়সাল, তুমি কি বলতে পারবা? আগের দিন ক্লাসে আমার ক্লাসে মানে সমস্যা হচ্ছিল, তো দেখছিলাম। ক্লাস 13 করতে নম্বর পারি নাই পর্যন্ত আমি করা তেমন। ছিল। কত পর্যন্ত? 13। আচ্ছা দেখি, আমি একটু দেখি। তেরো এক না, 4 10 11। প্রবলেম 3 করতেছিলাম। 11 নম্বর পর্যন্ত মানে করা আছে, স্যালারি এক্সপেন্স পর্যন্ত না? 12 নম্বর নো এন্ট্রি পর্যন্ত করছিলাম নাকি? এই নো এন্ট্রি 12। টিকা, টিকা লিখতে যে মানে আমাদের লিঙ্ক কেটে গেছিল। ওই যে জি বলছিলাম নো ভাইয়া। এন্ট্রি লিখতে টিকা লিখতে হয় নাকি, তখন লিঙ্ক কেটে গেছিল। আচ্ছা, আমরা বলেছিলাম যে আর্থিক কোনো অবস্থার পরিবর্তন না হলে সেক্ষেত্রে জাবেদা এন্ট্রি হয় না। 12 নম্বর এন্ট্রি কি ছিল আমরা একবার একটু দেখে আসি। 12 নম্বর এন্ট্রি ছিল হায়ার্ড এ ম্যানেজার এট এ স্যালারি অফ টাকা 3500 পার মান্থ ইফেক্টিভ জুলাই 1। আমরা একজন ম্যানেজারকে হায়ার করছি, ভাড়া করছি, তাকে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি দেবো? 3500 টাকা। এবং এটা কার্যকর হয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে সে জুলাইয়ের 1 তারিখ থেকে কাজ শুরু করেছে, সে কি এখনো কোনো বেতন প্রাপ্য হয়েছে? এখনো কিন্তু কোনো বেতন প্রাপ্য হয়নি, না। এবং তার সঙ্গে আমাদের আর্থিক কোনো লেনদেন হয়নি। কারবারের অর্থনৈতিক অবস্থা কোনো পরিবর্তনও হয়নি। কারবারের যদি অর্থনৈতিক অবস্থা পরিবর্তন না হয়, কোনো আর্থিক লেনদেন না হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো লেনদেন রেকর্ড হবে না। আচ্ছা, আর্থিক লেনদেন মানে কি? আর্থিক লেনদেন মানে কি নগদ টাকার বিনিময় হতেই হবে? আর্থিক লেনদেন মানে কি নগদ টাকার বিনিময় হতেই হবে? আপনারা সবাই যারা ক্লাস করছেন, আপনাদের আশেপাশে কি কোনো সাউন্ড আছে, ব্যাক সাউন্ড আছে কোনো? তখন সাউন্ড টাউন হচ্ছে নাকি? রেসপন্স করেন। যারা ক্লাস করছেন, এখন তো বাসায় আছেন, আশেপাশে কোনো সাউন্ড আছে? যদি সাউন্ড না থাকে তাহলে মাইক্রোফোন আনমিউট করে ক্লাস করতে হবে। কেন? আপনার ক্লাসে রেসপন্স না করলে তো একা একা বক বক করলে তো মনে হবে আমি যেন বোকা স্বর্গে বসবাস করছি। রেসপন্স করতে হবে প্লিজ। সবাই মাইক্রোফোন আনমিউট করেন যদি সাউন্ড না থাকে। আশেপাশে কোনো নয়েজ না থাকলে মাইক্রোফোন আনমিউট করেন সবাই প্লিজ। ফয়সাল, ইফতাহুল, তুরবি, সবাই মাইক্রোফোন আনমিউট করেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি বুঝি? এটা কি শুধু নগদ টাকার লেনদেনের মাধ্যমে পরিবর্তন হয় নাকি অন্য কোনো ভাবে হতে পারে? বাকিতেও হতে পারে। রাইট। বাকিতেও হতে পারে। আমরা যদি বাকিতে ক্রয় করি, বাকিতে বিক্রয় করি, সেক্ষেত্রে আর্থিক অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা নগদে না। আমরা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বলি বা আর্থিক প্রভাব বলি। যদি বাকিতে ক্রয় করি, আমরা কি পণ্য পাচ্ছি না? পাচ্ছি কিনা পণ্য? জি। আবার একটা পক্ষ হ্যাঁ, পাচ্ছি। আমাদের কাছে টাকা পাবে। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। সুতরাং মনে রাখতে হবে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই সেটা কিন্তু জাবেদা হিসাবে লেনদেন রেকর্ড হয়। যদি অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে লেনদেন হয় না। যেমন এই যে আমরা ম্যানেজারকে নিয়োগ করছি, এই ম্যানেজার কাজ শুরু করেছে, এখনো মাস কমপ্লিট হয়নি, তাহলে সে কি আমাদের কাছে কোনো টাকা এখনো প্রাপ্য হয়েছে? না। না। যে কারণে এটা নো এন্ট্রি। আর আমরা যখন কোনো নো এন্ট্রি লিখবো, তার সপক্ষে টিকা লিখতে হয়। টিকাটা লিখবো ছকের বাইরে যে টিকা লিখবো। এটা কত তারিখ ছিল? জুলাই 12। 12 তারিখ। লিখবো অন July 12 there have no there have no economical change। এই টিকাটা কিন্তু আমরা লিখবো।
অন জুলাই 12 দেয়ার হ্যাভ নো ইকোনমিক্যাল চেঞ্জ। অর্থাৎ এক্সামিনার বুঝে নেবে যে কেন আমরা এখানে নো এন্ট্রি লিখেছি, কারণ এই 12 তারিখে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। কতটা কি ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমরা পরের এন্ট্রিতে যাচ্ছি। নাম্বার 13, পেইড টাকা 1600 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। আমরা 1600 টাকা পরিশোধ করেছি কি জন্য? 1 বছরের বীমা প্রিমিয়াম বাবদ। আমরা খুব ভালো করে জানি, যখন কোনো খরচ একাধিক মাসে সম্পন্ন হয়, সেটা কি খরচ থাকে নাকি অগ্রিম খরচ হয়ে যায়? অগ্রিম করা ছিল। মনে রাখবেন, সে রেন্ট হোক, ইন্স্যুরেন্স হোক, যে কোনো খরচ যখন চলতি মাসের বাইরেও আগাম হয়ে যায়, সেটা কিন্তু অগ্রিম খরচ। অগ্রিম খরচ কি খরচ না সম্পদ? অগ্রিম খরচ কি? সম্পদ। অগ্রিম খরচ সম্পদ। কিন্তু সম্পদ। তার মানে আমাদের এই যে আমরা 1 বছরের বীমা প্রিমিয়াম দিচ্ছি, এর দ্বারা কিন্তু আমার খরচ বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে কি বলেন তো? সম্পদ। সম্পদ। আর যে কোনো সম্পদ। খরচকে যখন অগ্রিম নামে দেখাতে হয়, সেই খরচের আগে প্রিপেইড লিখতে হয়। কি লিখতে হয়? প্রিপেইড। প্রিপেইড। তাহলে এই যে সম্পত্তিটা আমরা রেকর্ড করব, কি নামে রেকর্ড করবো বলেন তো? কি নামে রেকর্ড? প্রিপেইড। প্রিপেইড কি তার সাথে কি লাগাতে হবে? না খরচের নামটা দিতে হবে না? কি এটা? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর আমার থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। তাহলে যাবে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। নাম্বার 13, দেখেন কোনো প্রবলেম আছে কিনা। আমরা চলে আসছি জাবেদায়। নাম্বার 13, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকা ছিল 1600। এর ব্যাখ্যা কি লেখা যায় বলেন তো একটু কাইন্ডলি। টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স। হ্যাঁ, ওই যে বলেছিলাম সম্পত্তি এবং খরচের ক্ষেত্রে ডেবিট অংশটা লিখে দিতে হবে। টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স। আমি কিন্তু একটা কথা বারবার বলি, বুঝতে না পারলে প্রশ্ন করবেন, কারণ আপনি কিন্তু শিখতে আসছেন। এজন্য মুখে লজ্জা নিয়ে শিখলে যেমন পেট ভরবে না, তেমন শিখাও কিন্তু যাবে না, ঠিক আছে? খাওয়ার সময় লজ্জা করতে হয় না, শিক্ষার সময় লজ্জা করতে হয় না, ডাক্তার কাছে লজ্জা করতে হয় না, নাকি? আমরা জানি এটা, জানেন তো আপনারা? জি। ওকে, জি। যাচ্ছি পরের যাবে, তাই আপনারা কিন্তু অবশ্যই করবেন, সরাসরি করবেন কিন্তু অঙ্কগুলো। নাম্বার 12, রিসিভ টাকা 6500 ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি। রিসিভ টাকা 6500, আমরা কত টাকা গ্রহণ করছি? 6500। ক্যাশ। কেন? অ্যাডমিশন ফি, আমাদের যে কোনো একটা আয় হয়েছে, কোনো ভর্তি সংক্রান্ত 6500। আয়, কোনো ভর্তি সংক্রান্ত আয়, হয়তো আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের এখানে কোনো শিক্ষণীয় প্রতিষ্ঠান, সেখানে ছেলে মেয়ে ভর্তি হয়, এ ধরনের কিছু হতে পারে। তো এইখানে আমাদের কিছু ছেলে মেয়ে ভর্তি, আয় পেয়েছি আমরা 6500 টাকা। যাও, যা হোক না কেন, নগদ তো পাচ্ছি, নগদ পেলেই ক্যাশ কি? ডেবিট। নগদ ডেবিট। পেলেই ক্যাশ ডেবিট। আর আয় হলে আয় কি, ডেবিট না ক্রেডিট? আয় হলে, আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, সেটা আগে বলেন। আয় ব্যালেন্স কি? আমি একটু আগে মুছে দিলাম, মুছে দিয়ে কি ভুল করলাম? এখানে লেখা ছিল আমাদের তিনটা ছিল ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স গুলো কি কি ছিল? অ্যাসেট, এক্সপেন্স এন্ড কি, উইথড্র। উইথড্র। আপনারা কি ভুলে গেছেন নাকি মনে আছে, রেসপন্স করতেছেন না? কোনটা? ভুলে গেলে বলতে হবে যে ভুলে গেছি, আমি আবার লিখবো, সমস্যা নেই, কিন্তু এগুলো না তাহলে তো বিপদ। অ্যাসেট, এক্সপেন্স আর হচ্ছে উইথড্র, এই তিনটা কি ব্যালেন্স? এই তিনটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আর ঠিক এর বিপরীতে লায়াবিলিটিস, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, সময় নেই। লায়াবিলিটি, রেভিনিউ আর হচ্ছে ক্যাপিটাল, এই তিনটা কি ব্যালেন্স? ক্রেডিট। ক্রেডিট। ডেবিট ব্যালেন্স গুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। ক্রেডিট। আর ক্রেডিট ব্যালেন্স গুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে হয় ডেবিট। তাহলে রেভিনিউ, আমাদের আয় হচ্ছে, আয় বৃদ্ধি পেলে কি হয়?
ক্রেডিট। ডেবিট। আয়ের নাম কি? ডেবিট। আয়ের নাম কি? বুঝি নাই। অ্যাডমিশন ফি। তাহলে আমরা জাবেদা লিখতে পারি ক্যাশ ডেবিট অ্যাডমিশন ফি অথবা অ্যাডমিশন রেভিনিউ ক্রেডিট। 20 তারিখে ক্যাশ ডেবিট অ্যাডমিশন রেভিনিউ ক্রেডিট। অ্যাডমিশন রেভিনিউ ক্রেডিট কয় টাকা ছিল? 6500। টু রেকর্ড অ্যাডমিশন রেভিনিউ। আমার কি প্রত্যেকটা ব্যাখ্যা লেখা দরকার আছে না? আপনি লিখে নিতে পারবেন আপনারা। ব্যাখ্যা আপনারা লিখে নিতে লিখে পারবেন না? নিবানি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার এন্ট্রিটা খুব একটা ভালো একটা এন্ট্রি, একটু ভালো করে খেয়াল করতে হবে। সবাই কি এ পর্যন্ত করা হয়েছে? জি। জি ভাইয়া। এবার 26 নম্বর ভালো করে খেয়াল করেন। সোল্ড 100 টিকিট বুকস ফর টাকা 10, 100 ইচ। আমরা ওই যে বলেছিলাম আমাদের হয়তো এখানে কোনো পার্ক টার্ক এ ধরনের কোনো ব্যবসা, তো এখানে আমরা টিকিট বিক্রির মাধ্যমে আয় করি। আমরা কতগুলো টিকিট বিক্রি করছি? 100টা। প্রত্যেকটা টিকিটের মূল্য কত করে? 100। 100 টাকা। এরপর একটা কথা বলা আছে, ইচ বুক কন্টেইন, প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে 15 কুপন। প্রত্যেকটা বইয়ের মধ্যে কয়টা করে কুপন আছে? 15টা করে কুপন। 15। দ্যাট 15টা। ইন্টাইটেল দ্য হোল্ডার টু ওয়ান অ্যাডমিশন। হোল্ডার মানে হচ্ছে ধারক। হোল্ডার মানে কি? ধারক, মানে যিনি টিকিট ক্রয় করবেন। আরো। যিনি টিকিট ক্রয় করবেন তিনি এই 15টা কুপন দিয়ে বিভিন্ন জায়গা পার্কে প্রবেশ করতে পারবেন। মানে ব্যাপারটা এরকম, পার্কে গেলে দেখবেন অনেক সময় দুটো বা তিনটা রাইড ফ্রি দিয়ে দেয়। দেয় না অনেক সময়, যে আপনি 3টে টিকিট নিয়ে যান, 3টে টিকিটে 3টে রাইডে আপনি কি করতে পারবেন? অংশগ্রহণ করতে পারবেন। তো আমাদের টিকিটের মধ্যে এরকম কুপন আছে কয়টা? 15টা। তো যিনি টিকিট কিনবেন তিনি এই 15টা টিকিট দিয়ে হয়তো 15টা জায়গা ঘুরতে পারবেন পার্কের ভিতরে। এরকম কোনো ব্যাপার আছে? তো এই তথ্যটুকু আমাদের কোনো কাজের না, এটুকু আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের মূল প্রয়োজন হচ্ছে এইটুকু। আমরা কতগুলো টিকিট বিক্রি করছি? 100টা টিকিট। 100টা টিকিট 100টা। কত টাকা করে? 100 টাকা। তাহলে 100 মোট কত টাকা। টাকা পেয়েছি আমরা? মোট কত টাকা পেয়েছি? 10,000। 10,000 টাকা আমরা এখানে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু নগদ টাকা পেয়েছি, ক্যাশ নিঃসন্দেহে কি? ক্যাশ ডেবিট। ক্যাশ নিঃসন্দেহে ক্যাশ ডেবিট। ডেবিট। এবার আসেন মূল যে বিষয়টা, একটু একটু অন্যভাবে বুঝাই। মনে করেন আমাদের স্টেডিয়ামে, খুলনা স্টেডিয়ামে আগামী মাসে বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে একটা ম্যাচ হবে। তো ওই ম্যাচের টিকিট গুলো কি ম্যাচের আগে বিক্রি হবে না পরে বিক্রি হবে? আগে। আগে বিক্রি হবে। তো ম্যাচের টিকিট গুলো আগে বিক্রি হয়ে গেল। আগে। আগে বিক্রি হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট কোন দিনে কোনো কারণে ম্যাচটা মনে করেন সাসপেন্ড হলো, প্রচন্ড ওয়েদার খারাপ, ম্যাচটা মাঠে গড়ালোই না। এবার যেসব হ্যাঁ। দর্শকরা টিকিট কিনেছিল তাদের টাকা কি কর্তৃপক্ষ ফেরত দেবে নাকি হজম করে ফেলবে? কি মনে হয় আপনাদের? ফেরত দেবে। দেখেন, বিষয়টা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের বিক্রির, যে টিকিট বিক্রির টাকাটা যদি কোনো কারণে ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ ফেরত দিবে। তার মানে ওই প্রোগ্রামটা না হওয়া পর্যন্ত ওই টাকাটা কর্তৃপক্ষের আয় হবে না, ওটা অগ্রিম আয় হিসেবে থাকবে। ব্যাপারটা কি বোঝা যায়? জি। তার মানে মনে রাখতে হবে, আপনার সামনে যখনই টিকিট বিক্রির প্রসঙ্গ আসবে সেটাকে আয় না কি হিসাবে দেখাতে হবে? অগ্রিম আয়। অগ্রিম আয় বা অনুপার্জিত আয় যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ ওই লোক যতক্ষণ পর্যন্ত পার্কে আনার। প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই টিকিটের টাকা কি আমাদের আয় হবে? না। আমি কি কথা বলতে পারছি আপনাদেরকে? জি। তার মানে এই যে টিকিট বিক্রির টাকা, এটা কিন্তু আমাদের আয় না, এটাকে দেখাতে হবে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় কি আয় নাকি দায়? দায়। দায়। দায় কি বাড়তেছে না কমতেছে আমাদের? বাড়ছে। দায় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? দায় ডেবিট। বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা যাবে বলতে পারি ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট বলা যায়। জি। তাহলে নাম্বার 26,
ক্যাশ ডেবিট আর আনআর্ন রেভিনিউ ক্রেডিট। আনআর্ন মানে কি? অনুপাত। অনুপার্জিত অনুপার্জিত আয়। আয়। এবার কথা হচ্ছে টাকাটা কি সরাসরি অঙ্কে দেওয়া আছে নাকি আমাদের বের করে নিতে হবে? গুণ করতে হবে। গুণ করে বের করে নিতে হবে না? তাহলে মনে রাখবেন জি। যেসব ক্ষেত্রে টাকা সরাসরি অঙ্কে দেওয়া থাকে না, আমাদের বের করে নিতে হয়, সেসব ক্ষেত্রে ওয়ার্কিংস করতে হয়। কি করতে হয়? ওয়ার্কিং। ওয়ার্কিংস করতে হয়। তাহলে কত টাকা আমাদের দেখাতে হবে এখানে? 10,000 টাকা। 10,000। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ব্যাখ্যা লাগবে টু রেকর্ড আনআর্ন রেভিনিউ। টু রেকর্ড আনআর্ন রেভিনিউ। কোনো কোশ্চেন আছে প্লিজ? না। আচ্ছা, নাম্বার 30। ফয়সাল ভাই বুঝতে পারলে না পারলে প্রশ্ন করেন। নাম্বার 30, পেইড টাকা এইট বুঝতে হান্ড্রেড পারছি। অন অ্যাকাউন্ট ফর অ্যাডভার্টাইজিং ইন কার্ড অন July 10। পেইড টাকা 800, আমরা টাকা পরিশোধ করছি, তাহলে টাকা কি আসতেছে না চলে যাচ্ছে? চলে যাচ্ছে। চলে যাচ্ছে। ক্যাশ চলে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে ক্যাশ ক্রেডিট নিঃসন্দেহে পেয়ে গেলাম। ডেবিট করবো কাকে একটু চিন্তা করে বলেন তো দেখি। চিন্তা করে বলেন, কাকে ডেবিট করবেন? রাধিয়া আপা, কাকে ডেবিট করবেন? অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং। অন অ্যাকাউন্ট বাকিতে। দেখেন, এই যে দশ এক্সপেন্স। তারিখে 10 তারিখে ফিরে যাই আমরা একটু। 10 তারিখে একটা বিজ্ঞাপন আমরা ব্যয় করেছিলাম বাকিতে, মনে আছে? জি। জি। ওর জন্য যা যা দিয়েছিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজিং পেয়াবেল ক্রেডিট, তার মানে খরচ কিন্তু ওই সময় রেকর্ড হয়ে আছে। খরচ ওই সময় হ্যাঁ, রেকর্ড হয়ে আছে। আছে। আর Yes. বাকিতে হওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছিল। দায়ের নাম কি ছিল? অ্যাডভার্টাইজিং পেয়েবল। তার মানে কোন একটা পক্ষ আমাদের কাছে টাকা পাবে, তাই তো? জি। সেই পক্ষকে আমরা এখন টাকা দিচ্ছি, তাহলে আমাদের কি এখন নতুন করে ব্যয় হচ্ছে নাকি দায় কমে যাচ্ছে, কোনটা? দায় কমে যাচ্ছে। ভেরি গুড। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর কমে গেলে কি হয়? ডেবিট। দায় কমে গেলে ডেবিট। তাহলে আমরা কি বলতে পারি অ্যাডভার্টাইজিং পেয়াবেল ডেবিট আর ক্যাশ ক্রেডিট বলা যায়? জি। অ্যাডভার্টাইজিং পেয়াবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখানে টাকা যদি উল্লেখ না থাকে, তাহলে ওই টাকাটাই, যে টাকাটা আমরা বাকিতে দিয়েছিলাম 1,000 টাকা, ওইটাই হবে। তাহলে কত টাকা পেমেন্ট করছি আমরা? 1,000। 1,000 টাকা। এটার ব্যাখ্যা কি লাগবেন বলেন তো? ফর অ্যাডভার্টাইজিং পেয়েবল। টু রেকর্ড অ্যাডভার্টাইজিং পেমেন্ট লিখলে তো হবে না, আমরা তো অ্যাডভার্টাইজিং রেকর্ড করতেছি না। অ্যাডভার্টাইজিং পেমেন্ট রেকর্ড তো এখানে হয়েছিল। এখন অ্যাডভার্টাইজিং হ্যাঁ, পেমেন্টকে আমরা পরিশোধ করতেছি। কি করতেছি? পরিশোধ পরিশোধ করছি। করছি। টু রেকর্ড পেইড টু পেয়াবেল। টু রেকর্ড পেইড টু পেয়াবেল, পাওনাদারকে পরিশোধ করা হলো। ব্যাপারটা কি বোঝা গেল? জি। ওকে, তাহলে একটা জাবেদা মোটামুটি আমরা শেষ করলাম। আমরা আর একটা জাবেদা শুরু করব, সবাই একটু দ্রুত হাত চালাবেন। আমি কিন্তু আবারও বলছি, আগামী ক্লাসে আপনারা 10টা খতিয়ানের ছক কাটবেন। খতিয়ানের ছক সম্পর্কে আমি ধারণা দিয়ে দেবো আজকে ক্লাসে একটু হালকা। আমরা সামনের ক্লাসে একটা অঙ্কের খতিয়ান করব, ঠিক আছে? জি। কারণ জাবেদা বেশি সময় নষ্ট করা যাবে না। এই শীটটা আপনাদের দিয়েছি না, গ্রুপে আমি দিয়েছি। জি। এই শীটটা প্র্যাকটিস করে ফেলতে হবে। আচ্ছা, 1 নাম্বার থেকে শুরু করি। সবাই ছক কেটে ফেলেন, দ্রুত ছক কেটে ফেলেন। আমি ওই ছকের ভিতরেই নিচে মোটামুটি কন্টিনিউ করে যাব, এখান থেকে নিচে কন্টিনিউ করে যাব, হ্যাঁ? জি। তাহলে 1 নাম্বার শুরু করলাম। ফয়সাল ভাই। আমার সেবার থেকে ঘুরে আচ্ছা, May 2, ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ ইন বিজনেস। বলেন কি যাবে হবে, আপনারাই বলেন। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ওই যে ক্যাপিটালের আগে কি করতে হবে? মালিকের নাম থাকলে নামটা ব্যবহার করতে হবে। হ্যাঁ।
তাহলে ক্যাশ ডেবিট ফার্ম ইজ ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট ফার্ম ইজ Yes. ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, দ্রুত হাত চালান আপনারা। ক্যাশ ডেবিট ফার্ম ইজ ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, টাকা আপনারা বসান। হ্যাঁ, জি। কত টাকা ছিল? 50,000 টাকা। 50,000। ও, 50,000। আচ্ছা, 3 নাম্বার, পারচেস ফার্নিচার ফর টাকা 10,000 ক্যাশ ফর ইউজ ইন বিজনেস। কি হবে জাবেদা বলেন? রাধিয়া বলেন জাবেদাটা। Just ফার্নিচার ক্রয় করা হয়েছে বিজনেসে ব্যবহারের জন্য। এখানে কি অফিস ইকুইপমেন্ট আসবে? ডেবিট। না, এই ফার্নিচার একটা নিজে একটা Furniture debit সম্পদ, ফার্নিচার নাম আর cash নিজে নামেই credit. হবে। ফার্নিচার ডেবিট আর ক্যাশ। ফার্নিচার না, এক্সপেন্স না, এটা ক্রেডিট। তো সম্পদ, এটা এক্সপেন্স না, এটা সম্পদ। হ্যাঁ, ফার্নিচার ডেবিট ক্যাশ। ক্রেডিট। দেখেন, এই জাবেদা তিন Credit. ভাবে আসতে পারে, এটা 3 ভাবে আসতে পারে। আগে সবাই জাবেদা করে ফেলেন। সবাই ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট 10,000 টাকা সবাই লিখে ফেলেন দ্রুত প্লিজ। আমি আর লিখবো না, লিখতে গেলে সময় নষ্ট হচ্ছে, তো আপনারা দ্রুত করেন। ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট। এই জাবেদা এবার যদি চেঞ্জ করে বলি এরকম, দেখেন তো, পারচেস ফার্নিচার ফর টাকা 10,000 ফর ফর পার্সোনাল ইউজ। এবার কি হবে জাবেদা বলেন? ফার্নিচার কেনা হয়েছে 10,000 টাকা দিয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য, এবার কি জাবেদা হবে? যখন মালিকের কোনো ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু করা হয়, সেটা কি নামে দেখাতে হয়? উইথড্র। উইথড্র। তাই এর হবে ফার্ম ইজ উইথড্র ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। Credit. বোঝা গেল? জি। আর একভাবে আসতে পারে। আর একভাবে আসতে পারে কিভাবে? এবার যদি বলি পারচেস ফার্নিচার ফর টাকা 10,000 ফর, কি লিখলাম? সেল। ফর সেল ইন বিজনেস। ফর সেল ইন বিজনেস, ব্যবসায় বিক্রি করার জন্য ফার্নিচার কেনা হয়েছে। এবার কি হবে যাবে তা? দেখেন, যখন আমরা ফার্নিচারের ক্রয় করছি কি জন্য বিক্রি, তার মানে বুঝতে হবে আমাদের কিসের ব্যবসা। ফার্নিচারের। ফার্নিচারের ব্যবসা আমাদের। Furniture. এবার যে জিনিসের ব্যবসা, সেটাকে সম্পদ দেখাতে না ক্রয় দেখাতে হয়? সম্পদ। আপনি যে জিনিসটা কিনে ব্যবসা করেন, আপনি কলমের ব্যবসা করেন, তাহলে কলমটাকে আমার কাছে সম্পদ নাকি পণ্য? পণ্য। আপনি কাগজের ব্যবসা করেন, কাগজটাকে আপনার কাছে সম্পদ নাকি পণ্য? আপনি পণ্য। ফার্নিচারের ব্যবসা করেন, ফার্নিচারটা কি সম্পদ নাকি পণ্য? পণ্য। তাহলে পণ্য যখন ক্রয়, সম্পদ। তখন পার্সেস ডেবিট করতে হয়। কাকে ডেবিট করতে হয়? পারচেজ ডেবিট। পার্সেসকে ডেবিট করতে Purchase. হয়। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? জি। ওকে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, কারণ সময় অল্প তো, ডিটেলস আলোচনার সুযোগ কম। আচ্ছা, 9 নম্বরে যাচ্ছি। পেইড টাকা 500 ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। বলেন জাবেদ, আপনারা বলেন। ফয়সাল ভাই, জাবেদ বলেন তো, ফয়সাল ভাই। বিজ্ঞাপন খরচ দেওয়া হয়েছে 500 টাকা, দ্রুত বলেন। আহ, আপনি বললেন একটু। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, খরচের ক্যাশ। নাম উল্লেখ Cash করাই আছে credit. এখানে আমাদের। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, খরচ বৃদ্ধি পাচ্ছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, দ্রুত চালান। আপনারা কি করতেছেন তো? আমি করছি না কেন? আমি Yeah, করতে yeah. গেলে সময়ের সাথে পারবো না, এই জন্য আমি বলে যাচ্ছি আমরা দ্রুত হাত চালান। ওকে, নাম্বার 11, বিল কাস্টমার টাকা 3,500 ফর সার্ভিস পারফর্মড। একজন কাস্টমারকে সেবা দিয়েছি আমরা, সেবা দিয়ে তাকে বিল করছি। এই বিল, তারপর হচ্ছে আনবিল্ড, এই কথাগুলো বলা মানে কি নগদ নাকি বাকি, কি মনে হয়? বাকি। বাকি, মনে রাখতে হবে। তাহলে আমরা বাকিতে সেবা দিয়েছি। সেবা দিলে কি আয় হয় না ব্যয় হয় বলেন তো?
সেবা দিলে আয় হয়। আয় হয়। তাহলে আয় হলে, আয় বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। আর বাকিতে আয়ের কারণে আমরা নগদ পাবো না, কিন্তু দেনাদার বৃদ্ধি পাবে। যাকে সেবা দিছি ওকে আমরা টাকা পাবো না? ও আমাদের জি। দেনাদার। দেনাদার কি সম্পদ না একটা? জি। জি। দেনাদারের ইংরেজিতে আমরা কি বলি? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। গুড। তাহলে আমাদের কি হচ্ছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস আমি একটু লিখি এটা, ক্রেডিট। 11 নম্বরটা একটু লিখি। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 3000 তিন টাকা। হাজার পাঁচশো এটা ব্যাখ্যা কি লিখবো? টু রেকর্ড বাই সার্ভিস টু রেভিনিউ। রেকর্ড সার্ভিস রেভিনিউ। ভেরি গুড। ওকে, নাম্বার 16, পারচেস সাপ্লাইজ। সাপ্লাইজ মানে কি? মনিহারি। মনিহারি মানে কি? মনিহারি। মনিহারি। মনিহারি মানে কি? একটা অফিস চালাতে গেলে কাগজ, কলম, পেন্সিল, রাবার এগুলো লাগে না? জি। এগুলোকে জি। বলে মনিহারি। মনিহারি কি সম্পদ নাকি খরচ, কি মনে হয়? সম্পদ। যখন কিনবো তখন পদ। সম্পদ, যখন ব্যবহার হয়ে যাবে তখন কি? খরচ। খরচ। তাহলে আমরা সাপ্লাই ক্রয় করছি, সাপ্লাই সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, সম্পত্তি ডেবিট। আর সম্পত্তি কিনছে কিসে, নগদে না বাকিতে? বাকিতে। বাকিতে। বাকিতে কিনলে কি পাওনা বৃদ্ধি পাবে না? একটা পক্ষ আমাদের কাছে টাকা পাবে। জি। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। দ্রুত চালান। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। ক্লিয়ার? জি। আচ্ছা, নাম্বার 20, রিসিভ টাকা 1800 ক্যাশ ফ্রম কাস্টমার্স বিল্ড অন May 11। মের 11 তারিখে যে কাস্টমারকে আমরা সেবা দিয়ে বিল করছিলাম, সেই কাস্টমার কাছ থেকে কত টাকা পাওয়া যাচ্ছে এখন? 1800। 1800। 1800। টাকা তো পাচ্ছি, টাকা পেলে ক্যাশ কি? ডেবিট। 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 এবার টাকাটা পাচ্ছি কার কাছ থেকে? অ্যাকাউন্ট রিসিভেবলের পাওনাদারের কাছ কাছে। থেকে। রিসিভেবল, দেনাদার। দেনাদার কি বাড়বে না দেনা। কমবে? কমবে। সম্পত্তি কমে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে 20 থেকে যাবে, তা কি হচ্ছে আমাদের? ক্যাশ ডেবিট আর 20 থেকে অ্যাকাউন্ট যাবে হচ্ছে রিসিভেবল। ক্যাশ ডেবিট, আর এই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 1800 টাকা। বুঝতে পারলাম? এর ব্যাখ্যা কি হবে? টু রেকর্ড ক্যাশ কালেকশন অথবা ক্যাশ রিসিপ্ট। টু রেকর্ড ক্যাশ রিসিপ্ট। আরো যদি ভালো করে লিখতে চান, টু টু রেকর্ড রেকর্ড অ্যাকাউন্ট ক্যাশ রিসিপ্ট রিসিভেবল দিলে ফ্রম হবে না ভাইয়া? রিসিভেবল। হ্যাঁ হ্যাঁ। টু রেকর্ড অ্যাকাউন্ট রিসিভেবল দিলে হবে না? না, এটা তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল রেকর্ড করতেছি না। অ্যাকাউন্ট রিসিভেবল টাকা পাচ্ছি, সে টাকা রেকর্ড করতেছি আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল তো এখানে রেকর্ড করছিলাম, এইখানে। এখানে টু রেকর্ড ক্যাশ রিসিপ্ট ফ্রম রিসিভেবল অথবা শুধু ক্যাশ রিসিপ্ট। ঠিক আছে? হুম। ওকে। লাস্ট এন্ট্রি, উইথড্র টাকা 2000 উত্তোলন করেছে মালিক। জাবেদা কি হবে তাহলে? ক্যাশ উত্তোলন করেছেন। খেয়াল রাখতে হবে, উত্তোলন কিন্তু পণ্য করতে পারে। এখানে কি উত্তোলন করেছে, পণ্য নাকি ক্যাশ? ক্যাশ। ক্যাশ উত্তোলন করেছে। তাহলে ক্যাশ উত্তোলন করে উইথড্র ডেবিট আর ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। উইথড্রর আগে ডেবিট। মালিকের নামটা ব্যবহার করতে হবে। ফাহমিদস উইথড্র ডেবিট, ফাইন্ড ক্যাশ ক্রেডিট 2000 টাকা। ক্যাশ ডেবিট। ঠিক আছে? জি। আপনারা খতিয়ানের ছক, ধারণা আছে খতিয়ানের ছক সম্পর্কে? হ্যাঁ। আচ্ছা, আমি গ্রুপে খতিয়ানের একটা ছক দিয়ে দেবো, এটা দেখে দেখে ওরকম 10টা ছক কেটে নিয়ে আসতে হবে। আমরা নেক্সট ক্লাসে। ওইটার ব্যাখ্যা কি হবে? জি জি। টু রেকর্ড। ওই যে ওইটার টু ব্যাখ্যা রেকর্ড উইথড্র, লাস্টেরটা টু টু রেকর্ড রেকর্ড। উইথড্র, টু রেকর্ড। শুধু অথবা এইটুক টু দিলে হবে রেকর্ড না, ক্যাশ ফর উইথড্র। ফাংশন লেখা হবে? টু রেকর্ড ক্যাশ উইথড্র লিখতে টু পারেন। ঠিক আছে? রেকর্ড উইথড্র বাই ওনার দিলে হবে না ভাইয়া? টু রেকর্ড, উইথড্র বাই ওনার। হ্যাঁ হ্যাঁ হবে।
বললাম না, ব্যাখ্যা আপনি সম্পৃক্ত রেখে যা লিখে পারেন, সমস্যা নাই। এই যে খতিয়ানের ছক দেখেন, দেখেছেন? অর্থাৎ একটা ছক বড় হবে, ক্যাশের ছকটা কি হবে? বড়। বড়। আর বাদ বাকি সব ছোট ছোট হবে। এরকম ক্যাশের ছকটা একটু বড় কাটবেন, অর্থাৎ এক পৃষ্ঠা 3 ভাগের 1 ভাগ কাটবেন। আর বাকিগুলো 1 লাইন বা 2 লাইন লিখতে হবে এরকম দেখে। মোট 10টা খতিয়ানের ছক রেডি করে নেবেন। উপরে লিখবেন অ্যাকাউন্টস নেম, অ্যাকাউন্ট কোড, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, পোস্ট রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট দেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরকম 10টা ছক রেডি করে মোটামুটি নেক্সট ক্লাস ঢুকতে হবে, আমরা খতিয়ান করবো ইনশাল্লাহ। আজকে বাসায় কাজ থাকবে। এই যে এক করলাম তো, 2, 3, 4, 5, 4টা অঙ্ক জাবেদা করবেন। 2, 3, 4, 5, আর এই যে কোনো একটা খতিয়ান আমরা ইনশাল্লাহ করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? সবার কাছে শীট তো আছে নাকি? জি। শীট সবার কাছে আছে না? জি। ওকে, ফাইন। এই জি। 4টা অঙ্ক বাসা কাজ থাকলো। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলাম।